প্রথম কথা, এই যে আমরা গ্যামেটোসাইট পাইলাম, এন্ডোসাইট সাইটোসিস সম্পন্ন করার পর যে ম্যাক্রো আর মাইক্রো গ্যামেটোসাইট তৈরি হলো। ম্যাক্রোগুলো কি বললাম, কি তৈরি অংশগ্রহণ করবে, সাহায্য করবে। আর মাইক্রো গ্যামেটোসাইটগুলো কি করবে, ওই যে গতকাল পরে যারা এন্ডোসাইট সাইটোসিস শেষে যে মেরুদেহ তৈরি হয়েছে, ওখানে কিন্তু এখানে যোগ করে দিবা যে কিছু মেরুদেহ আকারে বড় হয়, তাদেরকে ম্যাক্রো গ্যামেটোসাইট বলা হয়। এগুলো থেকে স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। আর যেগুলো আকারে ছোট হয় সেটাকে মাইক্রো গ্যামেটোসাইট বলে। এগুলো থেকে পুং গ্যামেট তৈরি হয়। কথা বুঝছো? সাইনোসাইট কি স্যার? সাইট সেল থেকে আসছে কথাটা। আচ্ছা, কি সাইনোসাইট? সেটা যকৃত কোষের মধ্যবর্তী থাকা স্থান। না হচ্ছে যে গ্যামেটোসাইট সেটা আমাদের কেমোট্যাক্সিস হচ্ছে কি, যখন কোনো অণুজীব রাসায়নিক পদার্থের প্রতি সাড়া দেয়, রাসায়নিক উদ্দীপনার প্রতি সাড়া দেয়, তখন থেকে কেমোট্যাক্সিস। কেমো কথাটা হচ্ছে কেমিক্যাল থেকে, ট্যাক্সিস মানে চলন প্রক্রিয়া। সেটা হতে পারে কোনো রাসায়নিক পদার্থের দিকে সেটা পজিটিভ, বিপরীত দিকে গেলে সেটাকে নেগেটিভ। আপনি তো স্যার আগে বলছিলেন যে কেন আসে সেটা জানেন নাই। এটা সেরকম কেমোট্রপিক চলন, এটাকে কেমোট্যাক্সিস। বাবা, এই যে যখন আমাদের রক্তে, মনোযোগী হয়, যখন আমাদের রক্তে গ্যামেটোসাইট তৈরি হলো, গ্যামেটোসাইট তৈরির পর এটার আয়ুষ্কাল সর্বোচ্চ 7 দিন। 7 এমন সময় ফোন যায় পড়াচ্ছে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমার সময় মোবাইলে তো SMS তুলি না, মিনিট কিনি, তো ওই জন্য লিখে নেওয়া লাগবে, ওই জন্য লিখে নেন। ওই যে ইয়াস মেসেজ আমার না হয় একটু পরে, কখন এখানে দরকার না পরে, তাহলে না লিখে নেওয়া লাগবে ভাই, আমার মেসেজ নাই তো। একটু দিচ্ছি। 01737 737 তারপরে 74 আবার 74 1014 শেয়ার করার সময় শেয়ার বাবা, তাহলে আমাদের রক্তে যে গ্যামেটোসাইট থাকে তার আয়ুষ্কাল কতদিন? 7 থেকে 14 দিন। এখন কথা 7 দিন। এই 7 দিনের বেশি বাঁচতে পারবে না। এখন যদি এই 7 দিনের মধ্যে কোন অ্যানোফিলিস মশকি আক্রান্ত মানুষটাকে কামড় দেয়, আচ্ছা তাহলে আক্রান্ত মানুষকে কামড় দিছে, হতে পারে যে অ্যানোফিলিস মশকিটা কামড় দিছে, রক্ত খাচ্ছে, ওর লালাগ্রন্থিতে স্পোরোজয়েড আছে, থাক ওই দিবিশালা কয়েকটা, এদিকে রক্ত ভরপুর। রক্তের মাধ্যমে কি গ্যামেটোসাইট কি মশকির দেহে যাবে কিনা? যাবে না স্যার। সারা দেহে কি থাকবে? হ্যাঁ, রক্ত একটাকে দলবদ্ধ মিছিল দিবে না, ওই সমস্ত দেহেই তো রক্ত এতগুলো উৎপন্ন হবে। তাহলে কথা কি আগে তো ছড়াই করতে পারতাম না, জল হয়ে গেল। এলা আগে তো সমস্ত দেহ তো পরিবর্তন সফল করে যাচ্ছে, সফল করে তারপরে জল ছিটে গেছে। হ্যাঁ, আগে তো ছড়াই করছে, সব পুরো দেহ বডি সফল করা স্টার্ট। তোর কোথায় কোন মাল আছে? তাহলে দেখো, এই যে যখন অ্যানোফিলিস মশকি কোন আক্রান্ত মানুষের রক্ত খাবে, তো রক্তের মাধ্যমে রক্তে কেটে আছে গ্যামেটোসাইট আছে না, মাইক্রো গ্যামেটোসাইট, ম্যাক্রো গ্যামেটোসাইট, দুটাই মশকির ক্রোপে যাবে। হোয়াট ইজ ক্রোপ? ঘাস পড়ে নিয়ে বলেছিলাম, তারপর গ্রাসনালী, তারপরে গিজার স্ফীত থলি, তারপরে হলো গিজার হলো পরে, আগে গ্রাসনালী, তারপরে ক্রপ, তারপরে গিজার। তারপরে ক্রপ, তারপরে গিজার। মনে থাকবে কি কথাটা? সেই ক্রপে যায়, যখন ক্রপে যায়, যাওয়ার পর এই গ্যামেট গুলো থেকে পূর্ণাঙ্গ, মানে এই গ্যামেটোসাইট গুলো থেকে পূর্ণাঙ্গ গ্যামেট তৈরি হবে, যৌন জনন সম্পন্ন হবে। আর এই ক্রোপের ভিতরে যে যৌন জনন সম্পন্ন হয় সেটাকে গ্যামেটোগনি বলে। কি বলে? গ্যামেটোগনি। প্রোপেনাসের খাদ্যদ্রব্যগুলো। হ্যাঁ স্যার, এখানেও কেন তোর পাকস্থলীতে তো খাবারগুলো যায়, হাগুগুলো যায়, অথচ সেটি কিনে আসে, অসংখ্য বৃদ্ধি হয়, তাই না কথাটা? তেমনি
ওইভাবে অভিযোজিত। তাহলে ক্রোপে প্রথমে কি হবে? যৌন জনন। ক্রোপে যে যৌন জনন হবে সেটাকে কি বলছে? গ্যামেটোগনি। যখন যৌন জনন সম্পন্ন হবে তাহলে কি একটা জাইগোট হবে না? এই জাইগোটটা প্রথম অবস্থায় গলিয়া নিশ্চল, কিন্তু আস্তে আস্তে জাইগোট তার আকার পরিবর্তন করিয়া মাকু আকৃতির একটা সচল দশা তৈরি করবে। এটা ক্রোপের প্রাচীরটা ভেদ করবে। ক্রোপের প্রাচীর 3 স্তর বিশিষ্ট। কথা বুঝছো? মেইনলি প্রধান স্তর তার দুটা, বহিঃস্তর আর অন্তঃস্তর। সেই অন্তঃস্তরটাকে টেরা করিয়া তার বাহিরে চলে গেল। তাহলে কি ক্রোপের ভেতরে থাকলো? ক্রোপের মেইন দুটো যে প্রাচীর তার মাঝখানে যে স্পেস, সেই জায়গা চলে আসলো। এখানে বিভিন্ন দশা অতিক্রম করার পর স্পোরোজয়েট তৈরি হবে। কি তৈরি হবে? স্পোরোজয়েট, যেটা মানুষের দেহে প্রথমে গেছিল। স্যার ওই দশাগুলোর নাম স্যার আমরা বলবো বা বিস্তারিত কিছুই বলতেছি না, আমি তো সারমর্ম শুনাচ্ছি। কি হতে পারে? হ্যাঁ, কি হতে পারে আমি সেই সারমর্ম তোদের মাথায় দিচ্ছি। আমি এই যে ওই ক্রোপের প্রাচীরের বাহিরে দুই প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানে স্পোরোজয়েট তৈরি হলো। স্পোরোজয়েটটা যে তৈরি হওয়ার প্রক্রিয়াকে স্পোরোগনি বলে। এই স্পোরোগনিতে স্পোরোজয়েট তৈরি হবে। স্পোরোজয়েট তৈরি হওয়ার পর মশা লালা গ্রন্থিতে সেটা যাবে। ওই মশা আবার যখন মানুষকে কামড় দেবে আবার মানুষের দেহ যাবে। তার মানে মেইনলি মশকের দেহে প্রথমে কি হয়? গ্যামেটোগনি। তারপরে কি হয়? আমরা সেই গ্যামেটোগনি নিয়ে কথা বলছি। কিভাবে মশকের দেহে আসছে সেটা কি বুঝছি আমরা? আমরা বলবো গ্যামেটোগনি। হ্যাঁ, মোটামুটি ওই জন্য আমি সারমর্ম কথাটা শুনে দিলাম। তবে কতদিনের মধ্যে যদি নেয় 7 দিনের মধ্যে, তার উপর গেলে নষ্ট হয়ে যাবে। ওই রক্ত খাইলে তার রক্ত খাওয়া হবে, জীবাণু ছড়াবে না। খেলে একবার বলবো ম্যালেরিয়া জীবাণু মশকির ক্রোপে যে যৌন জনন সম্পন্ন করে তাকে কি বলা হয়? আবার কই, ম্যালেরিয়া জীবাণু মশকির ক্রোপে যে যৌন জনন সম্পন্ন করে তাকে কি বলা হয়? গ্যামেটোগনি। টাকা পয়সা আসবে না, দেখি আগে সাবস্ক্রাইবার নাম লাগবে, মানে রেকর্ড করলাম টাকা পয়সা। হ্যাঁ হ্যাঁ, দেখ মাসের টাকার হাল বিকট। আমি 1 মাস থেকে ডাকতেছি। আমরা বলছি গ্যামেটোগনি যেটা, তাহলে ম্যালেরিয়া জীবাণু মশকির ক্রোপে যে অযৌন জনন সম্পন্ন করে, ম্যালেরিয়া জীবাণু মশকির ক্রোপে যে যৌন জনন সম্পন্ন করে তাকে কি বলে? গ্যামেটোগনি বলা হয়। এই গ্যামেটোগনি কতগুলো ধাপে বিভক্ত? যার 1 নম্বর ধাপ দিয়েছে গ্যামেটোজেনেসিস, পাইছিস কি? 2 নম্বর দিয়েছে নিষেক ও জাইগোট গঠন, আর 3 নম্বর দিয়েছে উইকেনের সৃষ্টি। বা আমার সাথে সবাই ঠান্ডা মাথায় চিন্তা করো। 1 নম্বর গ্যামেটোগনি আমরা করতেছি, তাই না রে? গ্যামেটোগনি কিসের প্রক্রিয়া? যৌন জনন প্রক্রিয়া। ক্রোপের ভিতরে 3টা ধাপ, যার একটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। জানিস গ্যামেটোজেনেসিস কাকে বলে? গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলে। আবার বলতো, গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলে। গ্যামেট কত প্রকার? 2 প্রকার, স্পার্ম আর ওভাম বা ওটিট। তাই না কথা? স্পার্ম তৈরির প্রক্রিয়াকে বলছে স্পার্মাটো, মানে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলছে স্পার্মাটোজেনেসিস। আর ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া বলছে ওওজেনেসিস। শুনছিস কি? তার মানে গ্যামেটোজেনেসিস আবার 2 প্রকার, স্পার্মাটোজেনেসিস, ওওজেনেসিস। 2 নাম্বার যেহেতু গ্যামেট তৈরি হলো, এখন কি হবে? নিষেক। নিষেক হলে কি হবে? জাইগোট হবে। ওই জন্য 2 নাম্বার ধাপ দিয়েছে নিষেক ও জাইগোট গঠন। শুনতেছিস কি? যখন নিষেক আর জাইগোট হবে, ওই যে বললাম জাইগোটটা গলিয়া নিশ্চল, মানে সেটা মাকু আকৃতির কি হবে? সচল দশা। সচল দশাটার নাম উওকিনেট। কি নাম? উওকিনেট। অথবা খালি ও না দিয়েও লেখা যায়, ইংরেজি থেকে বাংলা দেওয়া একজন একজন ভাবে লেখা। কিনেট, উওকিনেট সৃষ্টি। শুনছিস কি? মেইনলি ধাপ কয়টা হলো? 3টা। একটা গ্যামেটোজেনেসিস, নিষেক ও জাইগোট গঠন, উওকিনেট। আমরা এক এক করে ধাপগুলো দেখাবো। আমরা প্রথম বললাম গ্যামেটোগনি কাকে বলে? কিনা বললাম? মশকির ক্রোপের ভিতরে যে যৌন জনন সম্পন্ন হয়। 3টা ধাপ গ্যামেটোজেনেসিস। বলবো গ্যামেট সৃষ্টির প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলে। গ্যামেটোজেনেসিস 2 প্রকার, স্পার্মাটোজেনেসিস, ওওজেনেসিস। জি স্যার। পয়েন্ট দিলাম স্পার্মাটোজেনেসিস। কি বলবো বলতো? শুক্রাণু তৈরির সৃষ্টির প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস।
সমস্যা আছে? কিভাবে স্পারমাটোজেনেসিস হবে? আগে সংক্ষিপ্ত গল্প শোন। এ বাবা বলবো স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার শুরুতে কোন অ্যানোফিলিস মশকি যখন ম্যালেরিয়া আক্রান্ত মানুষকে কামড় দেবে। কাকে কামড় দেবে? ম্যালেরিয়া আক্রান্ত মানুষকে যখন কামড় দেয় তখন আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমে ম্যালেরিয়া জীবাণুর কোন দশা আসবে? স্যার গ্যামেটোসাইট মাইক্রোগ্যামেটোসাইট আর ম্যাক্রোগ্যামেটোসাইট দুটোই একসাথে আসবে। মানে আপনি দুটো কথা এখন একবারে বলতে পারেন না, কিন্তু আমরা ব্যাখ্যা করব। তাহলে স্যার ম্যাক্রো আমরা শিখতেছি স্পারমাটোজেনেসিস, তাহলে মাইক্রোগ্যামেটোসাইট সত্যি মাইক্রো বাট আলাদা আলাদা দুইটা আসবে একসাথে আসবে? একসাথে একসাথে আসবে। আমরা ব্যাখ্যা সুবিধার্থে আমরা বলতেছি অর্গান। তাহলে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার শুরুতে যখন স্ত্রী অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়া আক্রান্ত মানুষকে কামড় দেয় তখন আক্রান্ত ব্যক্তি রক্তের মাধ্যমে ম্যালেরিয়া জীবাণুর মাইক্রোগ্যামেটোসাইট দশাটা মশকির প্রোপে আসে। মনে কর এ বাবা কি স্যার এটা? মনে কর এটা প্রোফের, এটা তার মেইন দুটো স্তর, তাই না? কথাটা যখন এই প্রোফের ভিতরে আসলো রক্ত তো এই পাশে ঢুকলো, তাই না? এরপরে থাকবে গিজার সহ অন্যান্য অংশগুলা পুরো আমি লাগিয়ে দিলাম, ওইখানে তো আমার দরকার নেই। আচ্ছা কেন এদিকে আমার দেখানোর দরকার আছে? আমি কিন্তু প্রোফের থলিকা দেখাচ্ছি না। যখন এভাবে মাইক্রোগ্যামেটোসাইটটা আসে ক্রোপের মধ্যে প্রবেশ করার পর এর ভিতরে তো নিউক্লিয়াস আছে না? এটা আস্তে আস্তে তখন একটু বিকশিত হতে থাকে, সময় যায় এটা কি হয়? বিকশিত হয়। এক সময় এর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে সেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। কোন প্রক্রিয়া? মাইটোসিস। আপনাদের তো মিয়োসিস হওয়ার তো জীবনেও কোনো সুযোগ না। এটাও কি সাইকেল না স্যার, আমরা এখন সেটা বলবো না। তাহলে যখন মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয় তখন এটা বিভাজিত হয়ে প্রায় 4 থেকে 8টা কয়টা? 8টা নিউক্লিয়াস তৈরি করে। আমি মাঝামাঝি দিয়েছি 6টা। যখন তৈরি করে এই প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে একটা করে খাঁজের সৃষ্টি হয়। রোজের দশা নাকি? না স্যার, এখানে রোজের দশার নাম দেওয়া যাবে না। মানে স্যার ওই রকম 1 2 3 4 5 6 দেখ প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে একটা করে খাঁজ সৃষ্টি হচ্ছে। প্রত্যেকটা খাঁজে একটা করে নিউক্লিয়াস প্রবেশ করছে। হ্যাঁ, অনেকটা রোজের দশার মধ্যে কিন্তু হচ্ছে। এই সময় না বাবা দ্বিস্তর কিন্তু নয়। লক্ষ্য কর প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হবে। প্রত্যেকটা সাইটোপ্লাজমের বাইরে প্লাজমা মেমব্রেন তৈরি হবে। এই অবস্থায় প্রত্যেকটা নিউক্লিয়াস থেকে এক একটি করে মাকু আকৃতির ফ্লাজেলাম নেয়। কি আকৃতির? মাকু আকৃতির ফ্লাজেলাম নেয়। কেন বলছে? লম্বা সূত্রাকার অনেকটা বেশি, ওই জন্য বলছে ফ্লাজেলার মতো। মাকু আকৃতির কিসের নেয়? ফ্লাজেলার নেয়। কতগুলো বুঝে নাও আর কি, এরকম যে কয়টা না বাবা। এখন তো বোঝাতে গেলে আমার তো দেখার লাগবে ব্যাপারটা বা কি হচ্ছে। তাহলে দেখ প্রত্যেকটা নিউক্লিয়াস একটা মাকু আকৃতির ফ্লাজেলাম নেয়, শুক্রাণুতে পরিণত হয়। তাহলে এগুলা কি রে বাবা? শুক্রাণু। এগুলা হচ্ছে শুক্রাণু। এগুলা হচ্ছে শুক্রাণু। আর এভাবে মাকু আকৃতির ফ্লাজেলাম নেয় শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে এক্স ফ্লাজেলেশন বলে। প্রাথমিক অবস্থায় এই শুক্রাণুগুলো একটা পরস্পরের সাথে যুক্ত এবং নিশ্চল অবস্থায় থাকে। যুক্ত আছে না? তাহলে এটা গ্যামেট তো তৈরি হয়েছে। পরে কি নাটক হবে সেটা তো পরে দেখবো। আমার গ্যামেট তৈরির উদ্দেশ্য ছিল, তাহলে গ্যামেট তৈরি শেষ। যুক্তই আছে, যুক্তই থাকবে। হ্যাঁ, এখন মানে এখন পর্যন্ত মুক্ত হবে সেটা বললাম। পরে কি হবে সেটা পরে ব্যাপার। কিন্তু আমরা গ্যামেট তৈরি করছি তো। হ্যাঁ স্যার, এই পর্যন্ত আমরা ওকে। তাহলে আমরা বললাম স্পারমাটোজেনেসিস। একজনকে দাঁড় করাবো এবার বলি। বলবো শুক্রাণু সৃষ্টি হয় এক্স ফ্লাজেলেশন। হ্যাঁ, এই যে বাবা নিউক্লিয়াস থেকে এই ফ্লাজেলাম নেয় মাকু আকৃতির শুক্রাণু তৈরির সিস্টেমটাকে বলছে এক্স ফ্লাজেলেশন। তাহলে এক্স ফ্লাজেলেশন একটা প্রক্রিয়া না। প্লানে ফ্লারে আগে লাইনে আগে তো দেখছিলাম। তারপরে আসলে এটা কিন্তু নয় আসলে
এক্সপ্লান্টেশন তৈরি প্রক্রিয়া। দেখ উপরে লাইনটা আবার কি বলছে, বলছে প্রোপের গহ্বরে ম্যালেরিয়া জীবাণু স্পারমাটোজেনেসিসের বিশেষ প্রক্রিয়া। আসলে এটাই এখানে বলা দরকার ছিল যে এক্সপ্লান্টেশন প্রক্রিয়ায় সৃষ্ট শুক্রাণুগুলো পরস্পরের কাছ থেকে আলাদা হয়ে যায়। এই ভাষাটা হলো তখন ভাষাটা ঠিক ছিল। হ্যাঁ রেডি। তাহলে আমরা স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া ব্যাখ্যার আরেকটা টানতেছি, বলবো যে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে স্পারমাটোজেনেসিস বলে। এই প্রক্রিয়ার শুরুতে অ্যানোফিলিস মশকি যখন ম্যালেরিয়া আক্রান্ত মানুষকে কামড় দেয়, তখন আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমে ম্যালেরিয়া জীবাণুর কোন দশা মাইক্রো গ্যামেটোসাইট গ্যামেটোসাইট গ্রুপে যাওয়ার পর এই মাইক্রো গ্যামেটোসাইটটি আস্তে আস্তে বিকশিত হয়। একসময় এর অভ্যন্তরস্থ নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4 থেকে 8টি অপত্য নিউক্লিয়াস গঠন করে। প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে দেওয়া লাগবে যে শেষ প্রত্যেকটা নিউক্লিয়াসের পাশে একটা করে খাঁজ সৃষ্টি হয় এবং প্রত্যেকটা খাঁজে একটা করে নিউক্লিয়াস তৈরি হয়। এই সময় প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয় এবং সাইটোপ্লাজমকে ঘিরে এভাবে এক সময় প্রত্যেকটা নিউক্লিয়াস থেকে মাকু আকৃতির প্লাজেলান্নায় একটি করে শুক্রাণু সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে এক্সপ্লাজেলেশন বলে। এই শুক্রাণুগুলো প্রথম অবস্থায় পারস্পরের সাথে যুক্ত ও নিশ্চিত পারবো না, এখনো যাদের ধরিনি তাদের মধ্যে একজন বলতো। স্পারমাটোজেনেসিস স্পারমাটোজেনেসিস হচ্ছে স্যার ম্যালেরিয়া জীবাণু মানে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে স্পারমাটোজেনেসিস বলে। স্পারমাটোজেনেসিস বলে হচ্ছে মশকি যখন ম্যালেরিয়া জীবাণু স্যার আক্রান্ত কোনো ব্যক্তিকে কামড় দেয়, তখন স্যার তখন ওই ব্যক্তির দেহ থেকে হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট হচ্ছে স্যার মশকির ক্রোপে আসে এবং তা এখানে বৃদ্ধি পেতে থাকে। তোমার এই মাইক্রো গ্যামেটোসাইটটি স্যার হচ্ছে বিভাজিত হয়ে মাইক্রো গ্যামেটোসাইট পুরোটা হয় না, মাইক্রো গ্যামেটোসাইটের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে 4 থেকে 8টি নিউক্লিয়াস পরিণত হয়। অতঃপর এই নিউক্লিয়াস 4 থেকে 8টি নিউক্লিয়াসের চারপাশে স্যার প্রত্যেকটি নিউক্লিয়াসের পাশে প্রত্যেকটা নিউক্লিয়াসের পাশে একটা খাস সৃষ্টি হয়। প্রত্যেকটা নিউক্লিয়াসের পাশে একটা খাস সৃষ্টি হয় এবং তার চারিদিকে স্যার প্রোটোপ্লাজম এবং তার প্রোটোপ্লাজম মেমব্রেনের আবির্ভাব ঘটে। অতঃপর এই হচ্ছে স্যার এই নিউক্লিয়াসগুলোর থেকে হচ্ছে স্যার মাকু আকৃতির এই প্রত্যেকটা নিউক্লিয়াস থেকে মাকু আকৃতির প্লাজেলান্নায় শুক্রাণু তৈরি হয়। এই প্রক্রিয়াকে হচ্ছে স্যার এক্সপ্লাজেশন। এখানে কথাটা একটু খালি আবার আমরা এখানে বলবো প্রত্যেকটা নিউক্লিয়াসের পাশে একটা করে খাঁজ সৃষ্টি হয়, প্রত্যেকটা খাঁজে একটা করে নিউক্লিয়াস প্রবেশ করে। এই সময় নিউক্লিয়াসগুলোর চারপাশে সাইটোপ্লাজমকে ঘিরে প্লাজমা মেমব্রেন তৈরি হয়। এই অবস্থায় প্রত্যেকটা নিউক্লিয়াস থেকে একটা করে মাকু আকৃতির প্লাজেলান্নায় শুক্রাণু তৈরি হয়। এই প্রক্রিয়াকে এক্সপ্লাজেশন বলে। এরা পরস্পরের সাথে যুক্ত ও নিশ্চল বা ওজেনেসিস। এই তাহলে ক নাম্বার গেল, এখন ক নাম্বার। এটা আগের সংজ্ঞা আগের মধ্যে সংজ্ঞা দিই যে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে বলে ওজেনেসিস বলে। প্রথমটা আগের মতো এই প্রক্রিয়ার শুরুতে অ্যানোফিলিস মশকি, তার কারণ আমি তো ওটা পড়িনি, খালি চাইছি আমার ওজেনেসিস। তাহলে প্রত্যেকটা শুরুতে আমার কথাগুলো বলতে হবে। তাহলে এই প্রক্রিয়ার শুরুতে অ্যানোফিলিস মশকি যখন ম্যালেরিয়া আক্রান্ত মানুষকে কামড় দেয়, তখন আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমে ম্যালেরিয়া মাইক্রো মশকির গ্রুপে আসলো ওরা চালানো দিল ম্যাক্রো গ্যামেটোসাইট মশকির গ্রুপে প্রবেশ করে। দেখ এই সময় এই ম্যাক্রো গ্যামেটোসাইটটি বিভাজিত হয়, বিভাজিত হয়ে দুটা অপত্য কোষ তৈরি করে। আর এবার কোষটাই বিভাজিত হয়। হ্যাঁ, এখানে কিন্তু নিউক্লিয়াস নয়, একটা কোষটাই বিভাজিত হয়েছে। হয় না সেটা তো মিউসিস হলে বা তিনটা হতো আর একটা ডিম্বাণু হতো, কিন্তু এটা তো হ্যাপ্লয়েড কোষ কি মিউসিস হতে পারবে না? কথাটা বুঝো, যেহেতু এটা তো মিউসিস হতে পারতেছে না, মাইটোসিসের কয়টা কোষ তৈরি হয়? দুটা, একটা ছোট হয় একটা বড় হয়। কথা বুঝছো? বাকি সিস্টেম ঠিক রাখতেছে কিন্তু মিউসিস হতে পারতেছে না বিধায় একটা পোলারিটি তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে একটা বড় হয় একটা ছোট হয়। এই ছোটটা কি বলে? পোলারিটি উৎপন্ন হওয়ার পর পরে সেটা নষ্ট হয়ে যায়, তাই না কথাটা? আর বড়টি পরিবর্তিত হয়ে ডিম্বাণুতে পরিণত বিকশিত হয়।
আর কিছু নাই। তাহলে বরফটি বিকশিত হলে কিছু পরিণত হয়, এটা প্রাথমিক অবস্থায় এই ডিম্বাণুটি গোলাকার ও নিষ্ক্রিয় থাকলেও একসময় এই ডিম্বাণুটির এক প্রান্তে একটা বর্ধিত অংশের তৈরি হয়। কিসের তৈরি হবে? এই বর্ধিত অংশটাকে নিষেক শঙ্কু বা নিষেক কোণ বলা হয়। নিষেক শঙ্কু বা নিষেক কোণ, নিষেকের কোনো ছিদ্র, এটাকে নিষেক, এটা একটাই বিগলিত হয়ে যাবে, একটা ছিদ্র ওপেন হবে, ছিদ্রের মধ্যে মিস্টার শুক্রাণু এর ভেতরে প্রবেশ করবে। তাহলে মিস্টার শুক্রাণু অভ্যর্থ না পথে না। হ্যাঁ, এবার এই নিষেক শঙ্কুর কাছাকাছি তখন দেখো ডিম্বাণু নিউক্লিয়াসটা আছে না? তাহলে এই ডিম্বাণু নিয়ে ঝামেলা শেষ। আমরা একটা সাথে বলছি, আমরা বললাম ওজেনেসিস প্রক্রিয়া, বলবো যে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে এই প্রক্রিয়ার শুরুতে ম্যালেরিয়া অ্যানোফিলিস মশকে যখন ম্যালেরিয়া আক্রান্ত মানুষকে কামড় দেয় তখন আক্রান্ত ব্যক্তি রক্তের মাধ্যমে ম্যালেরিয়া জীবাণুর কোন দশা মশকের প্রবেশে যায়, তাই না? সেখানে যাওয়ার নির্দিষ্ট সময় পর এই ম্যাক্রো গ্যামেটোসাইটটি দুটি অসম কোষ তৈরি করে, যারা ছোটটিকে পোলার বডি বলে, এটি উৎপন্ন হওয়ার পর পরেই নষ্ট হয়ে যায়, আর বড়টি ক্রমাগত বিকশিত হয়ে ডিম্বাণু এই ডিম্বাণুটি প্রাথমিক অবস্থায় গোলাকার ও নিষ্ক্রিয় থাকলেও এক সময় এর প্রাচীরের এক প্রান্তে একটা বর্ধিত অংশের সৃষ্টি হয়, নিষেক শঙ্কু বা নিষেক কোণ বলে। এই সময় ডিম্বাণু নিউক্লিয়াসটি নিষেক শঙ্কুর কাছাকাছি অবস্থান নেয়। বলতে কি একজন ওজেনেসিস বলে, যে প্রক্রিয়ার শুরুতে ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তিকে যখন অ্যানোফিলিস মশকে কামড় দেয় তখন আক্রান্ত ব্যক্তির রক্তে উপস্থিত ম্যাক্রোগ্যামেটোসাইট মশকের দেহে প্রবেশ করে, তখন মানে ক্রপে প্রবেশ করে, তখন ক্রপে যাওয়ার পর ম্যাক্রোগ্যামেটোসাইটটি আকারে বড় হয় এবং মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে একটি অসম আকৃতির কোষ গঠন করে এবং একটি বড় প্রাথমিক অবস্থায় মানে নিষ্ক্রিয় থাকলেও এক সময় নিষেক শঙ্কু গঠিত হয় এবং পরে বিগলিত হয়ে বিগলিত পরে মানে নিষেকের সময় না তখন কাছাকাছি সময় আছে। আমরা এখন নিষেক জায়গার গঠন নিয়ে কথা বলবো। আমরা আগে সংজ্ঞা চাই বলবো পুংগামেট বলবো পুংগামেট ও স্ত্রী গামেট এর মিলিত হওয়ার প্রক্রিয়াকে নিষেক বলে। আমরা কিন্তু আজকে একটু চাপ নিলে আজকে কিন্তু অধ্যায় শেষ। ইয়েস স্যার। কিন্তু একটা গ্যাপ হয়ে যাচ্ছে। আমি যে মুক্তবিদ্যাগুলো তোমাদের বাসার কাজ দিচ্ছি কেউ গায়ে লাগাচ্ছে না, কেউ করতেছে না, আমার পরে কিছু নেই বাবা। ফাঁকে থেকে আমি তোমাদের গায়ে লাগাবো, খারাপ আচরণ করবো, এটা দেখা বল। তাছাড়া আর কিছু আমার আছে? এই যে আমি বরাবরই তোদের বাসার থেকে কাজগুলো দিচ্ছি, সেটা কেউ ভাইরাসের ইয়েকে তোরা করতেছিস না। আর তোরা যদি না করিস তাহলে এক সময় তো এরকম আমি চেষ্টা চালাতে ছাড়ে যাবো, যেটা বুঝাবো সেটা বুঝাবো, বা যে তোরা গাড়ি করে তোরা বলি বলে না বলে নেয়, কেননা জিঙ্গা মধ্যে কুমড়ে বেলাম সিঙ্গা ভেঙে নেয়। আমি কি মিথ্যা বললাম? আজকে আমি যে কথাটা পড়া ধরলাম স্যার ভাইরাসটা হয়নি কেন বলে তো বুঝতে পারি। যাই হোক, যে কথাটা ধরেছি আমি সবাইকে কথা বলি না। দেখো, আমি বলছি নিষেক জায়গার গঠন সংখ্যাটা এভাবে দেবো যে পুংগামেট আর স্ত্রীগামেট মিলিত হওয়ার প্রক্রিয়াকে নিষেক বলে। নিষেক প্রক্রিয়া শুরুতে দেখ নিশ্চল শুক্রাণুগুলো একসময় পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সচল শুক্রাণুতে পরিণত হয়। এটা কি নিশ্চল আছে না? একসময় তাহলে এরা কি হবে? পরস্পরের কাছ থেকে এবং সচল শুক্রাণুতে পরিণত হয়। সচল হয়ে গেল এবং ডিম্বাণুর নিষেক শঙ্কুর অগ্রভাগ নষ্ট হয়ে যায়, যার কারণে সেখানে একটা ছিদ্র অটোমেটিক নষ্ট হয়। এই সময়
অটোমেটিক্যালি আমরা অটোমেটিক্যালি বলতেছি সবগুলোই তো অটোমেটিক্যালি হচ্ছে। অবশ্যই আছে, আমরা এমনি বলতেছি অটোমেটিক্যালি, তো এমনি তো শুক্রাণুর রিসেপ্টর সাইট বলা হয় না রিসেপ্টর সাইট একটা নির্দিষ্ট অংশের একটা ছিদ্র কথা বলতে রিসেপ্টর সাইট সংযুক্ত হওয়ার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া। তাহলে দেখ আমরা বললাম কি পুংগামে আর স্ত্রীগামে মিলিত হওয়ার প্রক্রিয়াকে নিষেধ নিষেধ প্রক্রিয়ার শুরুতে শুক্রাণুগুলো নিশ্চল শুক্রাণুগুলো পরস্পর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ইতিমধ্যে ডিম্বাণুর শীর্ষ মানে নিষেক সংখ্যা নিষেক সংখ্যক অগ্রভাগ মুক্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেখানে একটা ছিদ্রের সৃষ্টি হয়। এই ছিদ্র পথে বাবা এই ছিদ্র পথে সচল শুক্রাণুটি আর সচল শুক্রাণুটি কি এত বড়ই স্যার ভাই ওই 100টা মশা দিলে মশার টোপ হবে না। আমার কিছু বলা লাগতেছে না, তোর বন্ধুরাই বলতেছে। শুক্রাণু অবশ্যই ছোট, তাছাড়া তো ডিমের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর সাইজ এটা তো বুঝে নেওয়া লাগবে। 100টা মশা জোড়া দিলে পুরোপে হবে না। আমরা আজকে শেষ হলো না। স্যার আপনি চাইলে শেষ করবেন স্যার। আমাদেরকে বড় জিনিসের ভালো মতো শেষ করি। একটু নতুন হবে। আমরা বলছি যে দেখো বাবা এই যে তাহলে একসময় সচল শুক্রাণুগুলো স্থানান্তর হয়ে নিষেক সংকুল ছিদ্রের ভিতর দিয়ে ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে। এই সময় শুক্রাণুর বহিস্থ আবরণটা নষ্ট হয়ে যায়। প্রথমে প্লাজমোগেমি মানে প্রোটোপ্লাজমগুলো একীভূত হয়, তার পরবর্তীতে কেরিওগেমি মানে কি নিউক্লিয়াস দুটো পরস্পরের সাথে যুক্ত হয় যখন শুক্রাণু এবার যখন কোন শুক্রাণু ডিম্বাণুর মধ্যে ঢুকবে, প্রথমে শুক্রাণুর বহিস্থ আবরণটা নষ্ট যদি হয়ে যায় তাহলে শুক্রাণুর ভিতরে যে সাইটোপ্লাজম আছে প্রোটোপ্লাজম আছে ডিম্বাণু সাইটোপ্লাজমের সাথে একীভূত হয়ে গেল না, তাহলে প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমগুলো নষ্ট হয়ে গেল, এটাকে বলে প্লাজমোগেমি। নিষেকের সময় প্রোটোপ্লাজমের মিলনকে প্লাজমোগেমি বলে। যখন প্লাজমোগেমি ঘটলো তখন একটা কোষের মধ্যে একই প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস আছে কয়টা? দুইটা। এক সময় দুটো নিউক্লিয়াস কাছাকাছি আসে, ওই দুটো নিউক্লিয়াস পরস্পরের সাথে মিলিত হয়, এটাকে কেরিওগেমি বলা হয়। কথাটি বুঝতে পারছো? যেভাবে প্লাজমোগেমি ও কেরিওগেমির মাধ্যমে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়, ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। এই জাইগোটটি প্রাথমিক অবস্থায় গোলাকার এবং নিশ্চল। না স্যার, এটা জাইগোট হলো। এটার নাম কি রে? জাইগোট। আমি পুরোটা আবার বলছি, আমরা বলছি সরি নিষেক ও জাইগোট বলবো পুংগামে আর স্ত্রীগামে প্রক্রিয়াটাকে নিষেক প্রক্রিয়া শুরুতে নিশ্চল শুক্রাণুগুলো পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সচল শুক্রাণুতে পরিণত হয়। ইতিমধ্যে নিষেক সংকুল অগ্রভাগ নষ্ট হয়ে একটা ছিদ্রের সৃষ্টি হয়। এই ছিদ্র পথে সচল শুক্রাণুগুলো প্রবেশ করে প্রবেশ করে। এর সময় শুক্রাণুর বহিস্থ আবরণটা নষ্ট হয়ে যাবে এবং প্রথমে প্লাজমোগেমি অথবা কেরিওগেমির মাধ্যমে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। আপনারা ইলেকট্রন আমলে থেকে একবারে গভীর যে ভেতরে প্রবেশ করে শুক্রাণু নিউক্লিয়াস ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে। আজকে সতর্কতা থেকে বলতে পারেন জাইগোট। এই জাইগোটটি ডিপ্লয়েড জাইগোটটি প্রাথমিক অবস্থায় গোলাকার ও নিশ্চল। পারবি? ওকে, আমরা শুরু করছি এখন উকিনেট দশা। এই যে উকিনেট পয়েন্ট 3 নাম্বার উকিনেট সৃষ্টি। কোষের ভিতরে কি একটাই হবে এরকম? হ্যাঁ, এরকম একটা হবে। যদি একটা প্রবেশ করে তবে একটা থেকে একটা প্রবেশ করতে পারে, পারে না কথাটা? সেটা শুক্রাণুর অভাব আছে। পৃথিবীতে মানুষেরও ছিল না, অরণ্য শুক্রাণু কথা আচ্ছা, আগে বোঝে তারপরে সাজাবো। এই যে জাইগোট যেটা হলো, এই জাইগোটটা আমি একটু আমার ক্যারেক্টারের সুবিধার্থে
একটু বড়। এটা আলাদা বড় করে দিলাম। আপনাদের এখানে দেখাবো বুঝছেন এই কথাটা আমাদেরকে আমি তো বলছিলাম এই জায়গাটা তো প্রাথমিক অবস্থায় একটা নির্দিষ্ট সময় পর সময় আমরা ওইভাবে মুখস্থ করলেও করতে পারি না করলেও নাই আমাদের বইয়ে এখানে বলে দিয়েছে 12 থেকে 14 ঘন্টা পর 12 থেকে 14 ঘন্টা পরে আমি সেটাই তো বললাম বাবা কেননা তোরা যেভাবে তখন বলবি যে কেননা বলবে যা যদি এমনি একটা করাবি তখন সেটার জন্য মার্কস কাটবে আর যদি কৌশলী হয় যে নির্দিষ্ট সময় পর তখন মার্কস কাটবে বাবা নৈবের দিকে আসবে নৈবেদিকের সময়গুলো আসে না সৃষ্টি বলছি আমি বলবো কি প্রোপের অভ্যন্তরে সৃষ্ট জাইগোটটি প্রাথমিক অবস্থায় গোলাকার ও নিষ্ক্রিয় থাকে সাউন্ড কম করি গোলাকার ও নিষ্ক্রিয় থাকলেও জাইগোট তৈরির নির্দিষ্ট সময়ের পর একটি সচল হয় এবং একটি মাকু আকৃতির দশা গঠন করে বাবা কি আকৃতি আমি আবার বলছি দেখ একটা কথা যদি বা জায়গা কমে আমি ছোট করে দেখালাম কথা বলছো আমরা বলবো প্রোপের অভ্যন্তরে তৈরি জাইগোটটি প্রাথমিক অবস্থায় গোলাকার ও নিশ্চল থাকলেও জাইগোট তৈরির নির্দিষ্ট সময় পর একটি মাকু আকৃতির একটি সচল দশা গঠন করে একবারে বললাম মাকু আকৃতির মাকু আকৃতির দশাটা চলাচল করতে পারে ওই জন্য বলছি মাকু আকৃতির সচল দশা গঠন করে যাকে কি বলে ওকিনেট কি বলে ওকিনেট বলে এই ওকিনেটটি এই প্রোপের অন্তঃপ্রাচীরটাকে ভেদ করে কাকে প্রোপের অন্তঃপ্রাচীরকে ভেদ করে অন্তঃপ্রাচীরকে ভেদ করে এই অন্তঃপ্রাচীরের বাহিরে চলে আসে যখন বাহিরে চলে আসে তখন এই বাহিরে একটা শক্ত সিস্ট আবরণী তৈরি হয় কি আবরণী তৈরি হয় শক্ত সিস্ট আবরণী তৈরি হয় হ্যাঁ এই অবস্থায় একে উসিস্ট বলে কি বলা হয় উসিস্ট বলে আছে না হ্যাঁ এই যে উসিস্ট হ্যাঁ এবং তার উসিস্ট হ্যাপেন না ডিপ্লয় ডিভিশন হয় সঙ্গে সঙ্গে ওকিনেট দশা এখান থেকে আমরা একটু বলেন আমি পুরোটুকু বলছি ওকিনেট সিস্টেম তোরা এই ওকিনেট এই যে এটা প্রাচীর ভেদ করে আসার কথাটা বলতেও পারিস না বললেও খালি ওকিনেট তৈরি হবে ওটা শেষ করতে পারিস আমি যদি এই পর্যন্ত আমি পরের ধাপ ব্যাখ্যা করতে আমার সুবিধা হবে এখান থেকে ডাইরেক্ট অ্যাকশন শুরু করবো আমরা তাহলে আমরা বলবো ওকিনেট সিস্টেম মশকির প্রোপে সৃষ্ট জাইগোটটি প্রাথমিক অবস্থায় গোলাকার ও নিশ্চল থাকলেও জাইগোট গঠনের নির্দিষ্ট সময় পর একটি মাকু আকৃতির একটি সচল দশায় পরিণত হয় যাকে ওকিনেট এই ওকিনেটটি প্রোপের অন্তঃপ্রাচীরকে ভেদ করে তাই না অন্তঃপ্রাচীরের বাহিরে চলে আসে এবং এই সময় এর বাহিরে একটা শক্ত আবরণী গঠিত হয় এই অবস্থায় জীবনটাকে ওসিস্ট বলে পারবো না সমস্যা আছে এখন ঠিক আছে আজকে আসলে একবারে আমরা বাদ পেলাম